আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, ফিলিস্তিনকে স্বাধীন করার ঘোষণা দিল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব রাশিয়ার বিরোধী নেতা নাভালনির কারাগারে মৃত্যু। আরও জানিয়ে দিব ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। এদিকে রাশিয়া এখন ইউক্রেনে গুরুত্বপূর্ণ শহর দখলে দ্বারপ্রান্তে। এরপর জানিয়ে দিব ওআইসি জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরানের। এদিকে জিম্মি উদ্ধারে গাজার হাসপাতালে সেনা পাঠালো ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব হাল ছাড়বে না ইমরানের দল, লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ফিলিস্তিনকে স্বাধীন করার ঘোষণা দিল হিজবুল্লাহ। এবার লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে তারা ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে স্বাধীন করেই ছাড়বে, তাতে যত চড়া মূল্যই দিতে হোক তা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দেবে। আরবি ভাষার টিভি চ্যানেল আল আলাম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহ সরকারি মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো একই ধ্যান ও ধারণায় বিশ্বাসী। তারা সবাই ফিলিস্তিনের হয়ে লড়ার জন্য একমত হয়েছে। দুর্বলের পাশে দাঁড়ানোর মতো শক্তি তাদের আছে। তিনি দাবি করেছেন সব প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনকে স্বাধীন করার ব্যাপারে একমত পোষণ করেছে। তার মতে এই লড়াই করতে গিয়ে কতটা চড়া মূল্য দিতে হবে সে নিয়ে মুঠো ভাবছে না প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন হামাসের চালানো আল আকসা স্টর্ম ফিলিস্তিনের স্বাধীনতা পথ খুলে দিয়েছে। তার মতে এই অভিযানে শত্রুরা বুঝতে পেরেছে প্রতিরোধ যোদ্ধারা আসলে কতটা শক্তিশালী। কেউই প্রতিরোধ যোদ্ধাদের এই সক্ষমতা আটকে দেওয়ার ক্ষমতা রাখে না। রাশিয়ার বিরোধী নেতা নাভালনির কারাগারে মৃত্যু। রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনি কারাগারে বন্দী অবস্থায় মৃত্যু হয়েছে। দেশটির জেল কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি 2021 সাল থেকে জেলে বন্দী ছিলেন। গত ডিসেম্বরে তাকে মস্কো থেকে উত্তর পূর্বে হাজার হাজার মাইল দূরে সাইবেরিয়ার একটি কুখ্যাত কারাগারে স্থানান্তর করা হয়। কারা কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ না জানালেও বলেছে তিনি শুক্রবার হাঁটাহাঁটির এক পর্যায়ে অসুস্থ অনুভব করেন এবং পরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তাকে ফেরানোর সব চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি। রাশিয়ার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার নাভালনিকে এর আগে 2020 সালে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছিল। পশ্চিমা ল্যাবরেটরিগুলো তখন জানিয়েছিল যে তাকে ভয়ঙ্কর প্রাণঘাতী নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। গত 10 জানুয়ারি তাকে সর্বশেষ কারাগার থেকে জনসমক্ষে আনা হয়েছিল। সেদিন তিনি মজা করে বলেছিলেন যে তিনি অনেক দূরে থাকার কারণে এখনো কোনো ক্রিসমাস বার্তা পাননি। উগ্রপন্থায় উস্কানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে গত বছর আগস্টে 19 বছরে কারাদণ্ড দেয় রাশিয়ার আদালত। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে 11.5 বছর কারাভোগ করেছেন, যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাভালনি। ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। ব্রিটেনের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। বৃহস্পতিবার এডেন উপসাগর পার হওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয় এবং ইয়েমেনি সামরিক বাহিনী ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি তাতে আঘাত হানে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে। এর আগে পশ্চিমা দুটি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছিল যে ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এক বিবৃতিতে বলেছে ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাত্রা করে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা আমরে বলেছে
এডেন উপসাগরে পূর্ব উপকূল দিয়ে যাওয়ার সময় বাল্ক জাহাজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে বিস্ফোরণের ফলে জাহাজটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে জাহাজ থেকে কিছু ডিজেলও পড়ে যায়। গত 7 অক্টোবর ইসরায়েলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ এবং ইসরায়েল অভিমুখী বিশ্বের যেকোনো দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে। রাশিয়া এখন ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দ্বারপ্রান্তে। ইউক্রেনের পূর্ব অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর আবদিভোকা দখলের দ্বারপ্রান্তে রয়েছে রুশ সেনারা। এই শহরে গত কয়েক মাস যাবৎ দুই দেশের সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো মুহূর্তে শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসবে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাতে স্থানীয় সময় বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। তিনি বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আবদিভোকা। তার দাবি, পর্যাপ্ত যুদ্ধাস্ত্রের অভাবে শহরটি হারাতে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যতগুলো সম্ভব ততগুলো ইউক্রেনীয় জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। রাশিয়ার সেনারা আবদিভোকার দিকে অনেকটা এগিয়ে গেছে। এখন তারা যে কোনো মুহূর্তে শহরটি ঘিরে ফেলতে পারে। দুই বাহিনীর লড়াইয়ে আবদিভোকা শহরটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের দোনেৎস্কে ঢোকার একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয় শহরটিকে। 2014 সালে দোনেৎস্কের বড় একটি অংশ দখল করে রুশ সমর্থিত মিলিশিয়ারা। এরপর 2022 সালে একটি অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওআইসি জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরানের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি, বিশেষ করে রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনকে সামনে রেখে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার ওআইসির মহাসচিব হোসেন ইব্রাহিম তাহার সঙ্গে ফোন আলাপে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া উচিত। রাফা শহরে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কারণ ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনের মুখে গাজার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ফিলিস্তিনিরা এই রাফা শহরে জড়ো হয়েছেন। সেখানে বর্তমানে প্রায় 13 লাখ মানুষ অবস্থান করছেন, যা শহরের ধারণ ক্ষমতা চেয়ে 5 গুণ। এই পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ঠেকানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে ওআইসির পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ফোন আলাপে ওআইসি মহাসচিবও গাজার চলমান পরিস্থিতিতে, বিশেষ করে রাফা শহরে সম্ভাব্য আগ্রাসনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ইরানের পক্ষ থেকে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকার প্রস্তাবকে স্বাগত জানান। জিম্মি উদ্ধারে গাজার হাসপাতালে সেনা পাঠালো ইসরায়েল। জিম্মিদের অবস্থান শনাক্ত করার জন্য বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজার একটি হাসপাতালে সৈন্য পাঠিয়েছে ইসরায়েল। চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এ কারণে হাসপাতাল কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালের চারপাশে সৈন্য ও হামাসের মধ্যে কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর এই অভিযান চালানো হয়। দক্ষিণ গাজার অন্যতম বৃহত্তম মেডিকেল সাইট এবং অঞ্চলের কয়েকটি হাসপাতাল এখনো চালু রয়েছে। ইসরায়েল বলেছে, তারা রোগী বা কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য কোনো বাধ্যবাধকতা ছাড়াই একটি সুনির্দিষ্ট এবং সীমিত অপারেশন চালাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, মুক্তিপ্রাপ্ত জিম্মি সহ বেশ কয়েকটি উৎস থেকে গ্রহণযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলের ধারণা ছিল হামাস খান ইউনিসের নাসের হাসপাতালে জিম্মিদের রেখেছে এবং সেখানে আমাদের জিম্মিদের মৃতদেহ থাকতে পারে। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক হাজার লোক যারা রোগী সহ কমপ্লেক্সে আশ্রয় চেয়েছিল, সাম্প্রতিক দিনগুলোতে তাদের চলে যেতে বাধ্য করা হয়েছে। মন্ত্রণালয় নাসের হাসপাতালের পরিস্থিতিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছে। ঝুঁকির কারণে কর্মীরা মৃতদেহ মর্গে স্থানান্তর করতে পারেনি। মেডিকেল দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স MSF বৃহস্পতিবার সকালে গোলাবর্ষণের পরে হাসপাতালে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বর্ণনা করেছে। এতে একাধিক লোক নিহত ও আহত হয়েছে। রোগীদের ফেলে রেখে আমাদের চিকিৎসা কর্মীদের হাসপাতাল
থেকে পালাতে হয়েছে। উল্লেখ করে MSF বলেছে, একজন কর্মচারী খোঁজ নেই এবং আরেকজন ইসরায়েলি বাহিনীর হাতে আটক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাসের হাসপাতালকে সমস্ত গাজার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বর্ণনা করে বলেছে, এই এলাকায় শুধুমাত্র সীমিত সংখ্যক হাসপাতাল এমনকি আংশিকভাবে চালু আছে। হাল ছাড়বে না ইমরানের দল, লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার। পাকিস্তানে জোট সরকার গঠন নিয়ে পাকিস্তান মুসলিম লীগ PMLN এবং পাকিস্তান পিপলস পার্টির PPP মধ্যে প্রায় সমঝোতা হয়ে গেলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI। এরই অংশ হিসেবে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্পিকার ও অন্যান্য প্রদেশে মুখ্যমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া ভোট জালিয়াতির প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে জোট গঠন করে সরকারে আসার চেষ্টা করছে বড় দলগুলো। ইতোমধ্যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল PMLN, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি PPP সহ 5টি দলের সঙ্গে জোট গড়ে সরকারের আসার কথা জানিয়েছে। জোট গঠনের দৌড়ে পিছিয়ে নেই ইমরান খানের দল PTI। তারাও সমমনা দলগুলোর সঙ্গে জোট গঠন করে সরকারে আসার ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার PTI ভারপ্রাপ্ত মহাসচিব ওমর আইয়ুব খানকে প্রধানমন্ত্রী পদে, আসলাম ইকবালকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, সালার খানকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী এবং আকিব উল্লাহ খানকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্পিকার পদে মনোনয়ন দেওয়া হয়েছে। PTIর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান গণমাধ্যমকে বলেন, ইমরান খান এসব প্রার্থী মনোনীত করেছেন। জাতীয় ও প্রাদেশিক পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদ শিগগিরই মনোনয়ন দেওয়া হবে।